আসসালামু আলাইকুম। ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশন এই তিনটার প্রসেসের মধ্যে আমরা রেপ্লিকেশন প্রসেসটা আগের ভিডিও লেকচারে দেখাইছিলাম, শর্ট ফর্মে দেখাইছিলাম এবং বইভিত্তিকও দেখাইছিলাম। তো ধারাবাহিকভাবে এটাতেও সেম কাজ করব। প্রথমত ট্রান্সক্রিপশনের সংক্ষিপ্ত একটা আলোচনা করব। ট্রান্সক্রিপশন বলতে আসলে কী বোঝায়, তারপরে আমরা বইভিত্তিক আলোচনা করব কী আসলে। এটা যদি জানতে চাই তাহলে বুঝবো যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসটাকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন। দ্বিসূত্রক বিশিষ্ট থেকে আরএনএ এক সূত্রক বিশিষ্ট অংশ তৈরি হবে। ডিএনএর সবকটা অংশ আরএনএ প্রস্তুত তৈরি করতে পারে না। ডিএনএর যে অংশে নির্দিষ্ট জিন থাকে সেই অংশে শুধুমাত্র ট্রান্সক্রিপশন হবে। তো আবারও বলতেছি, আমাদের এখানে আমি লিখেও দিছি যে ডিএনএর যে অংশে জিন থাকে সে অংশটুকু থেকে আরএনএ তৈরি করে। আচ্ছা, ডিএনএর অনলি 3% জায়গায় জিন থাকে। তো ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে প্রথম অংশ যে অঞ্চলটা থাকে তাকে প্রোমোটার বলা হচ্ছে, অর্থাৎ একটা ট্রান্সক্রিপশনের সূচনা হয় এই জায়গা থেকে এবং সবার শেষে অঞ্চলটাকে বলা হচ্ছে সমাপ্তি অঞ্চল বা টার্মিনেটর। এইখানে ট্রান্সক্রিপশনটা শেষ হয়। তাহলে এই মধ্যবর্তী যে জায়গাটা থাকে এটাকে বলা হচ্ছে কোডিং রিজন, অর্থাৎ এখানে ট্রান্সক্রিপশনটা হবে। ট্রিপ্লট কোডন বা গঠনটা আমরা নিচে আইসা দেখব। একটা ট্রান্সক্রিপশন শুরু হয় প্রোমোটার এবং শেষ হয় টার্মিনেটর অঞ্চলে। নাইট্রোজেন বেসগুলোর মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ প্রস্তুত করা হবে এই অঞ্চলটাতে, তার জন্য এই অঞ্চলটাকে কোডিং রিজন বলা হচ্ছে। তো কিভাবে ঘটে বা কে হেল্প করে সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। ট্রান্সক্রিপশনে সরাসরিভাবে যে এনজাইমটা কাজ করে বা একটা ডিএনএ সূত্রক থেকে আরএনএ তৈরি করতে প্রস্তুত করে তাকে আসলে আরএনএ পলিমারেজ এনজাইম বলা হয়। এখানে একটু থিমটা বোঝার চেষ্টা করি। একটা দ্বিসূত্রক বিশিষ্ট ডিএনএ আছে, এই ডিএনএটাকে কোনোভাবে এনজাইমের মাধ্যমে সূত্রটিকে আলাদা করা হয়। আলাদা করার পরে যে কোনো একটা সূত্রকে হুবহু কপি করে আরএনএ পলিমারেজটা কী করবে, আর একটা পরিপূরক সুতা তৈরি করবে আরএনএর জন্য। তো এটা হলো মূল থিম। আর যখন বেস গঠন করবে, বেস গঠনের সময় আমরা জানি এর সাথে কি বসে, টি বসে, কিন্তু থায়ামিনের পরিবর্তে সাধারণত এর ইউরাসিল বসবে এইখানে। তো ডিএনএর দুইটা সূত্র থাকে, সূত্রের মধ্যে শুধুমাত্র একটা সুতাকে হুবহু দেখে থেকে আরএনএ কপি করবে। তো এইখানে এর সাথে টি বসার কথা ছিল, কিন্তু এর সাথে টি না বসে বরং আরএনএতে টি এর পরিবর্তে ইউরাসিল বসলো। ডিএনএর এই অংশটাকে টেমপ্লেট ধরে আরএনএর একটা সুতা তৈরি করতেছে। তাহলে এর পরিপূরক হিসেবে ইউ তৈরি করলো, ইউরাসিল তৈরি করলো। এভাবে করে সাধারণত কি একটা বন্ধন তৈরি করতেছে, ডিএনএ থেকে আরএনএ কপি তৈরি করবে। রেপ্লিকেশনের সময় আমরা পড়ছিলাম ডিএনএ সর্বদাই 5' to 3' অভিমুখী হয়। সেম এখানে আরএনএও 5' to 3' অভিমুখী হবে। তো নীল যে মার্ক করা অঞ্চলটা আছে এটাকে আমি আসলে ডিএনএর দ্বিসূত্রক বিশিষ্ট অঞ্চল বোঝাচ্ছি। তো আর এইখানে হলুদ কালার যে মার্কিং করা প্লেসটা আছে এটা সাধারণত আরএনএর সূত্রকটা বোঝাচ্ছি। তো ডিএনএর যে কোনো অঞ্চলেই কিন্তু আরএনএ গঠন করতে পারে না। আরএনএ গঠন করার জন্য তার নির্দিষ্ট একটা সিকোয়েন্স আছে। তাহলে কোন সিকোয়েন্সে বা কোন অভিমুখীতে সে সাধারণত আরএনএ তৈরি করবে সেটা আমরা একটু দেখতেছি। যেহেতু ডিএনএর সুতোগুলো একটা অ্যান্টি প্যারালালভাবে অবস্থান করে, অর্থাৎ বিপরীতভাবে এবং সমান্তরালভাবে অবস্থান করে। তো ডিএনএর যেই প্রান্তে 3' to 5' আছে সেই প্রান্তটা কি আসলে আমরা জানি যে ডিএনএ অলওয়েজ 5' to 3' হয়। আরএনএ উল্টোভাবে তার পরিপূরক সৃষ্টি করবে। তাহলে এই দিক বরাবর আমার যে আরএনএপি অর্থাৎ আরএনএ পলিমারেজ যে এনজাইমটা ছিল সেটা কি করবে, এখান থেকে দেখে দেখে এটার পরিপূরক সুতা তৈরি করতে থাকবে। তাহলে এটাকে আসলে বলা হচ্ছে কি আমার আরএনএ তৈরির প্রসেসটা বা ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের শর্ট প্রসেসের পর আমরা এবার একটু বইভিত্তিক আলোচনা করি। আচ্ছা, ট্রান্সক্রিপশন বলতে আসলে কি বুঝছিলাম যে ভাই ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসটাকে ট্রান্সক্রিপশন বলা হচ্ছে। তো এইটা একটু সংজ্ঞা আকারে দেওয়া আছে। এমআরএনএ বলতে বুঝি হলো মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ। এটার প্রসেসটা আমরা এর পরের ধাপে একটু দেখব ভালো করে। ট্রান্সক্রিপশন প্রসেসটা হচ্ছে ডাবল স্ট্যান্ডের পরিবর্তে একক স্ট্যান্ড। তাহলে ডাবল স্ট্যান্ড ছিল হলো কি কার, ডিএনএর। এটা ছিল আমার ডিএনএ ডাবল স্ট্যান্ড, কিন্তু এখান থেকে যে কোনো একটা প্রান্ত বলতে 3' to 5' এই সূত্রক বিশিষ্টর পরিপূরক হিসেবে তৈরি করে আমরা কি তৈরি করতেছিলাম, একটা আরএনএর গঠন তৈরি করতেছিলাম। এটা হবে কি এক সূত্রক বিশিষ্ট। তাহলে ট্রান্সক্রিপশন হবে ডাবল স্ট্যান্ডের পরিবর্তে দুইটা সুতার পরিবর্তে একটা সূত্রক। যে স্ট্যান্ডকে সাচ হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রিপ্ট করা হবে সেই স্ট্যান্ডকে বলা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড। আমরা মোটামুটি এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত।
এবং যে স্ট্যান্ডের সাথে ট্রান্সক্রিপ্ট করা হবে না তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি বা সেন্স বা কোডিং স্ট্যান্ড। যে ট্রান্সক্রিপশনে সাধারণত কয়টা ধাপে বিভক্ত করা হয়েছে? 3টা ধাপে বিভক্ত করা হয়েছে, একটা সূচনা, বর্ধিতকরণ আর একটা সমাপ্তিকরণ ধাপ। আমরা ট্রান্সক্রিপশনের শর্ট আলোচনায় এই তিনটা ধাপ দেখাইছিলাম। একটাকে বলা হচ্ছে প্রোমোটার, একদম শেষেরটাকে বলা হচ্ছে টার্মিনেটর অর্থাৎ সমাপ্তিকরণ অঞ্চল, আর মাঝখানে ছিল কি আমাদের কোডিং রিজন, অর্থাৎ এই জায়গাতে আসলে কি হয় ট্রান্সক্রিপশনটা হয়। তাহলে 3টা প্রসেস দেখেছিলাম, অবশ্যই তুমি আগে ওইটুকু ভালো করে মনোযোগ দিবা, তারপরে তুমি এখানে আসবা, কারণ না হলে ভুলে যাবা। রেপ্লিকেশনের জন্য আমার যেমন কিছু প্রয়োজনীয় উপকরণ ছিল, ট্রান্সক্রিপশনের জন্য সেমভাবে কিছু উপকরণ প্রয়োজন আছে। যেমন আমার একটা সার্চ লাগতেছে, সার্চটা কি আসলে ডিএনএ টেমপ্লেট, ডিএনএর একটা অংশকে টেমপ্লেট ধরতেছি, কোন অংশটাকে? তো বইয়ের এই পাশে একটু কষ্ট করে লিখে রাখো তোমরা 3' to 5'। তাহলে ডিএনএ শুধুমাত্র 3' to 5' এই অঞ্চলটাকে ডিএনএ সার্চ বা টেমপ্লেট হিসেবে গঠন করতেছে। এখানে গুরুত্বপূর্ণ যে এনজাইমটা কাজ করবে তাকে আসলে কি আরএনএ পলিমারেজ এনজাইম বলা হয়। তো তারপরে দেখি এখানে মুক্ত কিছু রাইবোনিউক্লিওটাইড থাকবে। এখানে বলতে পারি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট এবং ইউরাসিল ট্রাইফসফেট, অর্থাৎ থায়ামিনের পরিবর্তে আমরা কি এখানে ইউজ করতেছি। তারপরে দেখি এই প্রসেসটা ঘটার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে শক্তি দরকার। এই শক্তিগুলো কোথায় পাবে? রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম, বা নিউক্লিক অ্যাসিড তৈরির সময় আমরা দেখছিলাম কীভাবে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন প্রসেসটা ঘটে। সো ডিফসফোরাইলেশন প্রসেসটা আমি তোমাদের ক্লাসে দেখাইছি এবং ক্লাসের নোটগুলো তুলে নিবা। ডিফসফোরাইলেশন প্রসেসের ক্ষেত্রে আমার কি হচ্ছে, একটা একটা করে ফসফেটটা ভেঙে যাচ্ছে। একটা একটা করে যদি ফসফেট ভেঙে যায়, আমি প্রসেসটা একটু দেখা দিই। এটিপি থেকে একটা ফসফেট মুক্ত হচ্ছে, তাহলে কি কয়টা থাকবে? আমার 2টা থাকতেছে, এই অ্যাডেনোসিন ডাইফসফেট। আর একটা ফসফেট কি মুক্ত হচ্ছে, এটাকে ব্যবহার করে সে শক্তি উৎপন্ন করে এই প্রসেসটা চালাবে। আবার এডিপি কি? অ্যাডেনোসিন ডাইফসফেট, কথার অর্থ হলো এখানে দুইটা ফসফেট আছে, তাহলে এখান থেকে যদি আমি একটা ফসফেট ভাঙি তাহলে আমার থাকতেছে কয়টা? এএমপি মানে কি অ্যাডেনোসিন মনোফসফেট, একটা ফসফেট থাকতেছে। বাকি যে ফসফেটটা থাকে সেটাও দিয়েও কি শক্তির মাধ্যমে পুরো প্রসেসটা চালাবে। পাইরোফসফেটও তৈরি হয়, এই পাইরোফসফেট ভেঙে 2টা আয়ন ফসফেট তৈরি করবে। 2টা ফসফেট তৈরি করলে সাধারণত কিছু অতিরিক্ত শক্তি পাবে। আমি তোমাদের সংক্ষেপে বলার জন্য বলছিলাম যে যেখানে তুমি পি পাবা, কথার অর্থ হলো যেখানে তুমি ফসফেট পাবা সেখানেই তোমার শক্তিটাকে ব্যবহার করতে পারবা, বা শক্তি ব্যবহার করে তুমি অন্যান্য নতুন কিছু তৈরি করতে পারবা। তাহলে এটা একটু দাগায় রাখি যে পাইরোফসফেটটা ভেঙে কয় আয়ন ফসফেট তৈরি করতেছে 2টা। তাহলে এই ফসফেটটা থেকে কি তুমি আবার শক্তি পাচ্ছ। আচ্ছা, তাহলে এই চিত্রটা দেখি, খুব সব থেকে সহজ একটা চিত্র, যে ডিএনএ 2টা সূত্র ছিল, এই একটা সূত্রক, এই একটা সূত্রক। ফার্স্টে আমরা চিত্র আঁকার সময় এরকম একটা চিত্র আঁকে ফেলবো। তো আমরা প্রথমে একটা কথা বলছিলাম, কোনটাকে জানি টেমপ্লেট হিসাবে ধরবে? 3' to 5'। আচ্ছা দেখো তো এখানে 3'টা, এই 3'টা কি এখানে আসছে না? সো এটাকে আমরা কিন্তু কি ধরছি? টেমপ্লেট হিসেবে ধরে নিই। তার মানে আমি বুঝতেছি এই প্রান্তটা কি আমার 3' প্রান্ত, আর এই প্রান্তটা কি 5' প্রান্ত। তাহলে আমরা জানি 3' to 5' প্রান্তকে টেমপ্লেট হিসেবে ধরে সে আরএনএ কী করে, তার মতো নিজের মতো করে একটা পরিপূরক তৈরি করে, একটা একক সূত্রক বিশিষ্ট তৈরি করে ফেলে। এটাতে যে হেল্প করে সেই এনজাইমটার নাম কি জানি? আরএনএপি। তাহলে বলতে পারি এইখানে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমটাকে বলা হচ্ছে কি আরএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, তো আরএনএ পলিমারেজ এনজাইমটাই সাধারণত হুবহু দেখে দেখে কপি তৈরি করে। এই প্রসেসটা হওয়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তিগুলো এই 4 নম্বর পয়েন্টে আমরা পেয়ে যাব। যদি সিকিউ পরীক্ষাতে আসে তাহলে এই প্রসেসটা, এই চিত্রটা আমরা আঁকবো এবং এখানে যে প্রসেসগুলো দেওয়া হচ্ছে সেই প্রসেসগুলো হালকা করে আমরা এক্সপ্লেন করে দেবো, কারণ তুমি তো সব লিখতে পারবো না, সব লিখলে আসলে ওইভাবে জায়গা হবে না, ওই সময়টা তুমি পাবা না। তাহলে এখান থেকে মেইন যে পয়েন্টগুলো আছে সেটা তুমি নিয়ে এখান থেকে কী বুঝছো বা সারমর্মটা কী হতে পারে সেটা তুমি এখানে লিখে দিতে পারো। ঠিক আছে, ট্রান্সক্রিপশনের সূচনা, এবার স্ট্যান্ড বর্ধিতকরণ, তারপরে হলো সমাপ্তিকরণ, টার্মিনেশন বা টার্মিনেটর যেই এনজাইম। ট্রান্সক্রিপশনের সূচনা, প্রথমত ট্রান্সক্রিপশনের জন্য মেইন এনজাইম কোনটা? মেইন এনজাইম হলো আরএনএ পলিমারেজ এনজাইম, এবং ডিএনএ অণুর একটি স্ট্যান্ডার্ড জিন অংশের প্রথম অংশে অবস্থিত প্রোমোটার আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে ডিএনএর ডাবল হেলিক্সে প্যাচ খুলে দেয়। সাধারণত কয়টা খুলবে? প্রথমে 20টা বেস পেয়ার খুলে যাবে, অর্থাৎ এইটি জিসির মধ্যে যে বন্ধনটা আছে তাদের মধ্যে 20টা বেস পেয়ারগুলো খুলে যাবে। তো এইভাবেই সাধারণত কি একটা ট্রান্সক্রিপশনের সূচনা হয়। তাহলে
রেপ্লিকেশনের সময় দেখছিলাম আমাদের প্রাইমারটা হেল্প করতেছিল রেপ্লিকেশনে, কিন্তু ট্রান্সক্রিপশনের জন্য প্রাইমার কোনো কাজে লাগবে না বা প্রাইমারের দরকার হয় না। আচ্ছা, তারপরে দেখি mRNA স্ট্র্যান্ড বর্ধিতকরণ, অর্থাৎ আরএনএর তৈরির যে প্রসেসটা, অর্থাৎ দুইটা ডিএনএর সূত্রক থেকে একটাকে তোমার বেস পেয়ার ধরে আরেকটা কপি তৈরি করতেছে, এটা হলো কি আরএনএ সূত্রটা। তো এই আরএনএটা প্রথমে mRNA অর্থাৎ মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ। তাহলে ডিএনএর দ্বিসূত্রক থেকে একটা সূত্রকে mRNA তৈরি করার জন্য তার যে ধরনের নিউক্লিওটাইড দরকার সেগুলো হলো কি অ্যাডেনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, সাইটোসিন মনোফসফেট এবং ইউরাসিল মনোফসফেট। অর্থাৎ এভাবে করে কি সাধারণত সে mRNA এর এক এক সূত্রকটা তৈরি করবে এবং ডিএনএ স্ট্র্যান্ডের সামনের দিকে অগ্রসর হতে থাকবে। অর্থাৎ এই প্লেসটা থাকে কত 3' টু 5', এটা কখনোই ভুল করব না। তাহলে এটার হবে কত 5' টু 3', এই অঞ্চলটা। এরপরে দেখি ডিএনএ ও আরএনএ সাধারণত এখানে কি অ্যান্টি প্যারালালভাবে অবস্থান করবে। তারপরে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখি এখানে, কোনো জীব দেহে কোনো বিশেষ প্রোটিনের অধিক প্রয়োজন হলে একটি জিন থেকে হাজার হাজার বা মিলিয়ন মিলিয়ন কপি mRNA তৈরি করতে পারে, এবং মানবদেহে একটি লোহিত রক্তনিকাতে প্রায় 375 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে এবং একটি mRNA থেকে তা উৎপাদন করা সম্ভব নয়। ট্রান্সক্রিপশন করার পরে সবার লাস্টে নিউক্লিয়ার কিছু প্রোটিন থাকবে, যে প্রোটিনগুলো সাধারণত কি ট্রান্সক্রিপশন প্রসেসটা বন্ধ করার জন্য দায়ী। এখানে পলি ইউরাসিল তৈরি হবে। তারপর অংশটুকু আদি কোষ ও প্রকৃতি কোষের ট্রান্সক্রিপশনের মধ্যে পার্থক্যটা, বইয়ের এই টপিক্সটা একটু ভালো করে পড়বো। তারপরে টপিক্স হলো রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন শুধু ট্রান্সক্রিপশন বলতে যেটা একটু আগে বুঝছিলাম, ডিএনএ থেকে আরএনএ তৈরি। তাহলে আমি যদি রিভার্স করি তাহলে হবে কি আরএনএ থেকে ডিএনএ তৈরি, এটাকে আসলে কি রিভার্স ট্রান্সক্রিপশন বলা হচ্ছে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে ভাইরাল আরএনএকে সাচ হিসেবে ধরে নিয়ে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এইখানে আমার এনজাইমটা কাজে লাগতেছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, এবং কি তৈরি করতেছি আরএনএ থেকে আমরা তৈরি করতেছি ডিএনএ। ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে এখানে, এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপশন হয়, এবং এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখবো। করোনা ভাইরাসের আরএনএকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে তার পিসিআর করা হয় এবং রোগ শনাক্ত করা হয়। এইচআইভি যখন মানবদেরকে আক্রমণ করে তখন কোষের মধ্যে আরএনএর সাথে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ঢুকিয়ে দেয়। আক্রান্ত কোষ তখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ব্যবহার করে ভাইরাস আরএনএ কপি করে এক স্ট্র্যান্ড বিশিষ্ট কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করবে। তাহলে প্রসেসটা আমরা যদি একটু সংক্ষিপ্ত ফর্মে বলি, যখন এইচআইভি মানবদেহে আক্রমণ করে তখন আরএনএর যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা ঢুকায় দেয়, তারপরে সেখান থেকে ব্যবহার করে ভাইরাস আরএনএ কী করে কপি করে আরেকটা ডিএনএ তৈরি করবে। এখানে ইন্টিগ্রেস যে এনজাইমটা, এই এনজাইমটা পোষক কোষে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডবল স্ট্র্যান্ড ডিএনএ পোষক কোষের জিনোমে প্রবেশ করে দেয়। তাহলে প্রসেসটা যদি একটু দেখতে চাই, যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সাধারণত এটাকে হুবহু দেখে দেখে এক স্ট্র্যান্ড বিশিষ্ট একটা ডিএনএ তৈরি করে। সে এক স্ট্র্যান্ড থেকে আমার কি তৈরি হবে ডাবল স্ট্র্যান্ড তৈরি হবে, সেখান থেকে নতুন যে ভাইরাসের ডিএনএটা থাকবে সেই ভাইরাসের ডিএনএটা তৈরি করতে পারবো, এবং এই নতুন ভাইরাল যে ডিএনএটা তৈরি হচ্ছে সেখান থেকে এমআরএনএ প্রস্তুত করা হয়, আবার আরএনএ প্রস্তুত করা হয়। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। আর এখান থেকে সাধারণত আবার প্রোটিন তৈরি করা হয়, এটাকে ট্রান্সলেশন বলা হচ্ছে। ইকোলি ব্যাকটেরিয়ার একটি জিন থেকে একটা 1000 নিউক্লিওটাইড বিশিষ্ট এমআরএনএ তৈরি করতে তার লাগতেছে মাত্র 1 সেকেন্ড। আচ্ছা, তারপরে বাংলা কথাগুলো একটু নিজেরা পড়ে নিচ্ছি। তারপর আমি ট্রান্সলেশন প্রসেসটাতে চলে যাই। এবার আসি আমরা ট্রান্সলেশন প্রসেসটা একটি শর্ট ফর্মে বোঝানোর চেষ্টা করি। ট্রান্সলেশন প্রসেসটা আসলে কিভাবে হয়। নিউক্লিক অ্যাসিড থেকে সাধারণত প্রোটিন তৈরি করার যে প্রসেসটা থাকে তাকে বলা হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ ডিএনএ থেকে প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরি করার জন্য আমার মাঝপথে ট্রান্সক্রিপশন প্রসেসটা জরুরি, অর্থাৎ ডিএনএ থেকে আগে এমআরএনএ তৈরি করে তারপর সেখান থেকে প্রোটিন তৈরি করে। তাহলে ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার জন্য মধ্যম যে অংশটা থাকে তাকে আমরা এমআরএনএ বলতেছি। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ কিছু বার্তা বহন করে সাধারণত কি প্রোটিনে নিয়ে আসে। প্রোটিনটা সাধারণত আমাদের বাহ্যিক যে লক্ষণগুলো ছিল সেই বাহ্যিক লক্ষণগুলোর প্রকাশের জন্য দায়ী। একেবারে যদি শর্ট প্রসেসে বুঝতে চাই তাহলে বুঝবো, প্রথমে আমরা কাজ করতেছি কি আরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করতেছি। তো ট্রান্সলেশন প্রসেসটা হলো আরএনএ থেকে প্রোটিন,
এখানে রাইবোজোম আমাদের হেল্প করে, এখানে প্রভাবক হিসেবে কাজ করবে কি রাইবোজোম। এই প্রসেসে রাইবোজোম প্রভাবক হিসেবে কাজ করে। নিচের প্রসেসটা একটু দেখি, একেবারে সংক্ষেপে যদি বুঝতে চাই যে আরএনএ সাধারণত কি একসূত্রক বিশিষ্ট, আরএনএটা একসূত্রক বিশিষ্ট। আরএনএর ক্ষেত্রে যে কোডগুলো থাকবে তা সব সময় ট্রিপলেট আকারে থাকবে, অর্থাৎ তিনটা করে কোডনগুলো থাকবে। প্রথমে যে অঞ্চলটা থাকবে তাকেই বলা হচ্ছে স্টার্ট কোডন, অর্থাৎ এখানে এমন একটা কোড থাকবে যে কোডের মাধ্যমে পরবর্তী ধাপগুলো সুন্দরভাবে চলতে থাকবে, এটাকে বলা হচ্ছে স্টার্ট কোডন। তাহলে স্টার্ট কোডনটা আমরা মনে রাখবো AUG, এই কোডটার এবং ফিনিশিং যে কোডটা আছে বা স্টপ যে কোডনটা আছে সেটা হলো কি UAG থাকতে পারে, UGA থাকতে পারে, অথবা UAA থাকতে পারে। তো এরকম যদি কোনো কোডন আমরা দেখতে পাই তার মানে বুঝে নিব সেখানেই আমার কি ট্রান্সলেশন প্রসেসটা ফিনিশ হয়ে গেছে, এরপরে আর কোনো কপি তৈরি করবে না বা এরপরে আর পরিপূরক বসাবে না। তাহলে স্টপ কোডনটা মনে রাখার চেষ্টা করব। এখান থেকে MCQ পরীক্ষাতে থাকে, সব জায়গাতে থাকে, HSC বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশনও এই টাইপের কোশ্চেনগুলো থাকে। আর স্টার্ট কোডন কয়টা? স্টার্ট কোডন একটাই। এভাবে করে আমার কোডনগুলো বসতেছে। সো ফার্স্টেরটাকে আসলে কি স্টার্ট কোডন বলতেছি, তারপরের প্রসেসটাকে আমি কোডন 1 বলতেছি, তারপরেরটাকে কোডন 2 বলি, কোডন 3 বলি। তো এটা চেনার জন্য জাস্ট। এখন প্রোটিন তৈরি করবে, তাই না? আরএনএ থেকে প্রোটিন তৈরি করতেছে, এটাই তো মেন কাজ। প্রোটিন তৈরি করতে সাধারণত আমার একক হিসাবে লাগে হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে ভাই আমি যদি এখানে একটা অ্যামাইনো অ্যাসিড বসা দিই, এখানে যদি একটা অ্যামাইনো অ্যাসিড বসা দিই, সরি এটা একটু ভুল চিত্র রাখছি, এখানে যদি আমরা একটা অ্যামাইনো অ্যাসিড বসে দিই, ভাই এখানে কি তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের একটা চেন বসে যাবে। আর অ্যামাইনো অ্যাসিডের চেন বসে গেলে সাধারণত তাকে আমরা কি বলতে পারতেছি? প্রোটিন। কারণ অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়। তোমরা এটা মোটামুটি জানো যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে পলিপেপটাইড বন্ধন গঠন করার মাধ্যমে প্রোটিন তৈরি করবে। তো যাই হোক, এখানে সেম কাজটা আমি করতেছি ভাই। কোডনটা থাকবে 3 লিটারের, সেখানে আমার বসবে কি অ্যামাইনো অ্যাসিড বসবে। অ্যামাইনো অ্যাসিড বসলে আমরা তাকে প্রোটিন বলতেছি, তাই তো? তাহলে আমি এই প্রসেসটা একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের। যে ফার্স্টে থাকে কি স্টার্ট কোডন, স্টার্ট কোডনে একটা অ্যামাইনো অ্যাসিড বসলো, কোডন 1-এ একটা কি বসলো? অ্যামাইনো অ্যাসিড বসলো, কোডন 2-তে আমার অ্যামাইনো অ্যাসিড বসলো। এখন এই যে AA2 AA3 এটা বোঝাচ্ছি আমি অ্যামাইনো অ্যাসিড 1 অ্যান্ড সংক্ষেপে বারবার অ্যামাইনো অ্যাসিড না লেখার জন্য অ্যামাইনো অ্যাসিড 2 অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড 3, এভাবে করে বসতে থাকবে। যখনই লাস্ট টাইমে ফিনিশিংয়ে UAG UGA বা UAA এরকম টাইপের 3টা কোডন দেখতে পাবো, সেখানে আমার কি লাস্ট অ্যামাইনো অ্যাসিডটা বসাবে, তারপরে তার সবগুলো ধাপ শেষ হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করেই ট্রান্সলেশন প্রসেসটা ঘটে। থেকে সাধারণত কি প্রোটিন তৈরির প্রক্রিয়া হলো কি ট্রান্সলেশন। এখন অনেকগুলো প্রোটিন যে বন্ধনের মাধ্যমে গঠন হয় সেই বন্ধনটাকে বলা হচ্ছে পলিপেপটাইড বন্ধন, বা পলিপেপটাইড বলতে প্রোটিনের একটা চেইন বুঝবো। এই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। ডিএনএ থেকে প্রোটিন তৈরির গোপন কোডসমূহ এনকোড করে এমআরএনএ, যেটা তোমাদের শর্ট আলোচনা দেখাইছিলাম।